রাত ঠিক ১১টা বাজে গেছে। জেলের সব বন্দীরা তাদের নিজের সেলে ঘুমিয়ে পড়েছে। চারদিকে এক ধরনের অবাক করা নীরবতা ছড়িয়ে আছে। আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে, কিন্তু জেলের মোটা প্রাচীরের ভেতর কেউ তারা দেখতে পায় না। এখানে শুধু সময়টাই দেখা যায়, ভারী আর ব্যথায় ভরা। হ্যালো, আমি লেডি ইন্সপেক্টর অনভি চৌহান। আমার বয়স ৩০ বছর। আমি ৩ বছর ধরে স্টেট জেলে জেলার হিসেবে কাজ করছি। সবাই বলে আমি কঠোর, কিন্তু সত্য হলো আমি আমার দায়িত্ব পুরো সততার সঙ্গে পালন করি। আমি সবসময় চেষ্টা করি জেলে শৃঙ্খলা বজায় থাকে। সেই রাতটা আমার থেকে একটা ভুল হয়ে গেল, যার ফল পুরো পুলিশ প্রশাসনকে ভুগতে হয়েছে। সেই রাতে আমাকে বলা হয়েছিল যে বন্দি নম্বর পার্ক ৯৫০ ঈশান চৌবে, যার ফাঁসি ৪৮ ঘণ্টার মধ্যে হতে চলেছে, সে তার শেষ ইচ্ছা জানাতে চায়। ঈশান এক ২১ বছরের ছেলে, মুখটা নির্দোষ, চোখে নিভে যাওয়া আগুন আর ঠোঁটে চাপা পড়া ব্যথা। যতবারই আমি ওর সঙ্গে দেখা করেছি মনে হয়েছে সে কিছু গোপন করছে, এমন কিছু যা ভিতর থেকে ওকে খেয়ে ফেলছে। ঈশান, বলো তো তোমার শেষ ইচ্ছা কি? জেলের ম্যাডাম, আমার শেষ ইচ্ছা হলো আমি আপনার সঙ্গে বিয়ে করতে চাই। আমি আমার শেষ রাতটা আপনার সঙ্গে কাটাতে চাই। হ্যাঁ। ঈশান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, জেলারের ম্যাডাম, আমি পাগল হয়ে গেছি। কিন্তু আমি তোমার সঙ্গে বিয়ে কেন করব? তোমার ফাঁসি হবে দুদিনের মধ্যে। যদি তুমি আমার সঙ্গে বিয়ে করতে না চাও, তাহলে আমার জন্য একটা কুমারী মেয়ে খুঁজে দাও যিনি আমার সঙ্গে বিয়ে করতে পারবেন। আচ্ছা, এই অবস্থা দেখে কোনো মেয়েই তো তোমার সঙ্গে বিয়ে করতে চাইবে কেন? জেলারের ম্যাডাম, আপনি মন্দিরে ঘোষণা করে দিন, কোনো না কোনো মেয়ে তো আপনাকে পেয়েই যাবে। এমন এক বন্দী যার মৃত্যু। আমি কি আমার জীবনের শেষ রাত একটা কুমারী মেয়ের সাথে কাটাবো, যে নিজের ইচ্ছায় আমার বর হবে? এমন কোনো মেয়ে কি এর জন্য রাজি হবে? সত্যি তার এই ইচ্ছাটা পূরণ হতে? ঈশান আমাকে একেবারে অন্যরকম একটা বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। সে অন্য বন্দীদের মতো ছিল না। তার চোখে ছিল গভীর দুঃখ, আর মুখে এমন এক শান্তি, যেন সব কিছু বুঝে চুপচাপ ধৈর্য ধরে বসে আছে। সে মাত্র ২১ বছর বয়সের ছিল। ভাবতে ভাবতে মনটা খারাপ হতো যে এই ছেলেটা, যিনি এখনও ঠিকমতো পৃথিবীটা চিনতে পারেনি, তাকে এখন পৃথিবী ছাড়তেই হবে। সে খুব কম কথা বলত, যেন তার কাছে কথা ছিল কিন্তু বলার মতো নয়, বা হয়তো সে বলার দরকারই মনে করত না। অনেকবার আমার মনের মধ্যে এসে যেত যে তাকে জিজ্ঞেস করব, ঈশান, তুমি কি এমন কোনো অপরাধ করেছিলে যে মৃত্যুদণ্ড পেল? কিন্তু তার মুখে বিক্ষিপ্ত হতাশা আমার ঠোঁট আটকে রাখত। পুলিশের চাকরি আমাকে অবশ্যই কঠোর করেছে, কিন্তু ঈশানের সামনে কেন যেন মনে একটু নরম হয়ে যেত। আমি এটাও জানতাম বন্দীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখা নিষিদ্ধ। আইন এই ব্যাপারে খুবই কঠোর। তবুও কোথাও একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরত। সত্যিই কি এই ছেলে অপরাধী, নাকি পরিস্থিতিই তাকে এখানে নিয়ে এসেছে? এই সব জটিল ভাবনার মাঝে আজ আমাকে একটা বিশেষ আদেশ পেলাম। এমন একটা আদেশ যা শুধু ঈশানের শেষ ইচ্ছাই নয়, আগামী দিনে পুরো জেলখানাকে কাঁপিয়ে দেবে। ২ দিন পর কাঁসি নম্বর ৯৫০-এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাকে তার বাবা মার সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেয়া হয়েছিল। এই খবর পেয়ে আমার মনটা এক অদ্ভুত অস্থিরতায় ভরে গেল। জেলের পরিবেশ সবসময়ই কঠোর থাকে, কিন্তু আজ বাতাসে এক অদ্ভুত দুঃখ আর ভয় মিশেছিল। আমি জানতাম যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি কাঁসির শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে। সেটা হয়তো কোনো বিশেষ খাবার, কারোর সঙ্গে দেখা, বা অন্য কোনো সাধারণ আকাঙ্ক্ষা। কিন্তু কেউ কখনো এত অদ্ভুত ইচ্ছা রাখেনি যতটা পরে ঈশান রেখেছিল। ঈশান যখন তার মায়ের সঙ্গে দেখা করল, সেই দৃশ্যটা মন ভেঙে দেওয়ার মতো ছিল। তার মা তাকে জড়িয়ে ধরে ফেটে ফেটে কাঁদছিল, বারবার বলছিল, তুই নির্দোষ ছেলে, তুই নির্দোষ। তার বিশ্বাস আমাকে অন্তর থেকে কেঁপে দিয়েছিল। সাজা শুনিয়ে দেওয়া হয়ে গেছে, তবুও ঈশানের মায়ের মনে পুরো বিশ্বাস ছিল যে কোনো এক অলৌকিক ঘটনা ঘটবে, কোনো উপায় বের হবে। ঠিক সেই দিন আমাকে নির্দেশ দেওয়া হলো যে ঈশানের শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করো। আমি ভাবলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে চাবে, বা কোনো সাধারণ ইচ্ছা বলবে। যখন আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সবকিছু আগেই ঠিক করে রেখেছিল। আমি ধীরে গলায় জিজ্ঞেস করলাম, ঈশান, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? যা বলবে তা পূরণ করার চেষ্টা করা হবে। সে এক মুহূর্ত চুপ ছিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে। তবে ওটা পূরণ করবে বলো? আমি বললাম, এটা তো প্রত্যেক বন্দির অধিকার। তোমার ইচ্ছে পূরণ করার সব চেষ্টা করা হবে। আমি ভাবলাম হয়তো কারো সঙ্গে দেখা করার ইচ্ছে আছে, কিন্তু যখন সে তার শেষ ইচ্ছে বলল, আমি শুনে সত্যি অবাক হয়ে গেলাম। তারপর আমি তাকে নিয়ে সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে গেলাম, আর ওরা ভালো করে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার শেষ ইচ্ছে কি? ঈশানের মুখ থেকেই কথাগুলো বেরোতেই পুরো ঘরটা নিঃশব্দে ঢেকে গেল। সে বলল, আমি জীবনে প্রথম আর শেষবার বিয়ে করতে চাই, আর ফাঁসির আগে এক রাত আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই। এটা শুনে ঘরে এক গভীর নীরবতা নেমে এলো। আমি, এসপি সাহেব আর বাকিরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলাম। কারও বিশ্বাস হচ্ছিল না যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক ছেলেটির শেষ ইচ্ছে বিয়ে হতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর এসপি সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, ছেলে, আমরা তোমার বিয়ে তো করি
হতে পারে, কিন্তু ভাবো তো, কে মেয়েটা তোমার সাথে বিয়ে করবে? সবাই জানে দুদিন পর তোমাকে ফাঁসি দেওয়া হবে। তুমি তো সাধারণ পরিবারের ছেলে, না টাকা আছে না কোনো পরিচয়। কে এমন মেয়েটা থাকবে যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে একদিনের দুলহান হবে? ঈশান কিছু না বলে শুনছিল। তার মুখে না ভয় না উৎকণ্ঠা, শুধু একটা গর্বের মতো বিশ্বাস। তারপর সে বলল, স্যার, আমি আমার কথায় অটল। আমার শেষ ইচ্ছে এটা। এসপি সাহেব একটু জোরে কণ্ঠে বলল, আর কিছু চাইলে? স্পেশাল কিছু খাবার, কারোর সাথে দেখা? বিয়ে তো অসম্ভব। ঈশান অনেক শান্ত কণ্ঠে উত্তর দিল। দিয়া বলল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে নিজে হয়ে যাবে। শুধু একটা কাজ করে দিন, শান্তিনগরের মন্দিরে ঘোষণা দিয়ে দিন যে পন্দি নম্বর 950 ঈশান চৌবে ফাঁসির আগে এক রাতের জন্য বিয়ে করতে চায়, এমন কোনো মেয়ের সঙ্গে যিনি ইচ্ছা করে তার বর হবেন। কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। ঘরে থাকা সবাই আমাকে এখনই ফাঁসি দেওয়া হোক। তার চোখে এমন এক আস্থা ছিল যে কেউ স্পষ্টভাবে অস্বীকার করতে পারেনি। এসপি সাহেব বললেন, ঠিক আছে, ঘোষণা দিয়ে দিই, কিন্তু আমাদের পুরো বিশ্বাস যে কোনো মেয়ে আসবে না। এমন কথা কাউকে কে রাজি করবে? সেই সন্ধ্যায় মন্দির থেকে ঘোষণা করা হলো, কায়দি নম্বর 950 ঈশান চৌবে তার শেষ ইচ্ছা হিসাবে এক রাতের জন্য বিয়ে করতে চায়। যদি কেউ মেয়েটি নিজের ইচ্ছায় কায়দির সাথে বিয়ে করতে রাজি হয়, তাহলে যত দ্রুত সম্ভব জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুন। ছিল যে কোনো মেয়ে এমন শর্তে বিয়ের জন্য এগিয়ে আসবে না। ঈশান খুব সাধারণ একটা পরিবার থেকে এসেছিল, না কোনো পরিচয় না কোনো বিশেষ অবস্থা। আমরা সবাই ভাবতাম তার এই ইচ্ছেটা শুধু একটা মজা, কোন মেয়ে তাকে নিজের বর হিসেবে গ্রহণ করবে। কিন্তু ঘোষণা দেওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে একটা সৈনিক দৌড়ে আমার অফিসে এসে পৌঁছল। সে গম্ভীর হয়ে বলল, ম্যাডাম, জেলের দরজার কাছে একটা মেয়ে বরণের কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর তার সাথে একজন পুরোহিত আছেন। এটা শুনে আমি আর এসপি সাহেব দুজনেই অবাক হয়ে গেলাম। আমরা সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে গেলাম। যেভাবে দরজার কাছে যাত্রা শেষ হলো, সামনে প্রায় 18-19 বছরের এক নাজুক মেয়েটা দাঁড়িয়েছিল। সে লাল বরণে সেজেছিল, কিন্তু তার মুখে কোনো ভয় বা আতঙ্ক নেই। একটা ভিন্ন ধরনের শান্তি আর দৃঢ়তা ছিল। তার সঙ্গে একজন বয়স্ক পুরোহিত ছিলেন, হাতে বিয়ের রেজিস্টার ধরিয়ে। এসপি সাহেব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পুরোহিতজি, এটা কি ব্যাপার? এই মেয়েটা কে? পুরোহিতজি শ্রদ্ধার সঙ্গে উত্তর দিলেন, সাহেব, এই মেয়েটা নিজেই আমার কাছে এসেছে। বলেছিল সে ঈশান চৌবের সাথে বিয়ে করতে চায়। আমি অনেক বোঝালাম যে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী। তুমি কেন তোমার জীবন নিয়ে এমন ঝুঁকি নিচ্ছ? তুমি সব নষ্ট করছো। কিন্তু সে মানছে না, বলছে এটা তার নিজস্ব সিদ্ধান্ত। সে ঈশানকে সত্যিই ভালোবাসে। তাদের কথা শুনে আমার শরীরে যেন বিদ্যুতের ঝাঁঝরা চলে গেল। আমাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো মেয়ে ঈশানকে এতটা ভালোবাসতে পারে যে সে পুরো দুনিয়া, সম্মান, পরিবার সব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আইন বলে যে বন্দির শেষ ইচ্ছা পূরণ করা উচিত, তাই আমরা অনুমতি দিয়ে দিলাম। পুরোহিতকে ভিতরে ডাকা হলো, ঈশানকে তার সেল থেকে বের করা হলো। কারাগারের অফিসে খুব সহজ আর দ্রুত রীতিনীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন করা হলো। বিয়ের শেষ মুহূর্তে ঈশান হাসল আর বলল, এখন তুমি প্রতিশ্রুতি মতো আমার স্ত্রীকে আমার কাছে পাঠাও। আমার তার সঙ্গে কিছু কথা বলতে হবে, শুধু এক রাতের জন্য। আমি তার কথা শুনে চমকে গিয়েছিলাম, কিন্তু এএসপি সাহেব তাকে অনুমতি দিয়ে দিলেন। আমি কনের সঙ্গে ঈশানের সেলের সামনে গেলাম, দরজা বন্ধ করে বাইরে চলে এলাম। ভাবলাম একটু পরে সে নিজেই বাইরে বের হয়ে আসবে, কিন্তু সময় কাটতে লাগলো আর ভিতর থেকে হালকা হালকা শব্দ আসতে লাগলো, যেন কেউ কিছু খুলতে চাচ্ছে। আমি মন দিয়ে শুনলাম, কিন্তু শব্দগুলো অনেক ধীর ছিল। রাত গভীর হচ্ছিল আর হঠাৎ জেলের বাতাস একটা জোরালো চিৎকারে কেঁপে উঠল। আমি দ্রুত ঈশানের কোঠার দিকে ছুটে গেলাম। দরজা খুলতেই সামনে সেই মেয়েটা দাঁড়িয়েছিল। তার ঘোঙট নিচে নামানো ছিল, শ্বাস দ্রুত হচ্ছিল আর পুরো শরীর ভয়ের তাড়নায় কাঁপছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি তো নিজের ইচ্ছায় ঈশানের সাথে বিয়ে করেছ, হঠাৎ কি হয়েছে? সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করে দাও, আমি আর 1 সেকেন্ডও এখানে থাকতে চাই না। আমি একটু তানে ভরা স্বরে বললাম, কেন? এখন ভালোবাসার মায়া কাটল, নাকি সত্যি থেকে ভয় পাচ্ছ? কিন্তু সে কিছুই বলল না। তার মুখে এক অদ্ভুত ভয় ফুটে উঠেছিল, যেমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে হঠাৎ জেগে উঠেছি। আমি দরজা খুললাম আর সেই মেয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল। কিছু না বলে তাড়াতাড়ি জেল থেকে বাইরে চলে গেল। আমি আবার সেলের দরজা বন্ধ করলাম আর ফিরে এসে অফিসে বসে পড়লাম। সারা রাত আমি ওই কথাগুলোর মধ্যে আটকে ছিলাম। অবশেষে শারীরিক ক্লান্তিতে আমার চোখ তখনই ঝিমিয়ে পড়ল। কি জানতাম যে সকালে একটা বড় ঝড় আসার কথা। সূর্যের আলো ছড়াতে শুরু করতেই এএসপি সাহেব রেগে রেগে আমার অফিসে ঢুকলেন। গলা উঁচু করে বললেন, ইন্সপেক্টর অনবি, এখনই যেয়ে দেখো ঈশান কোথায়। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, স্যার, ও তো তার সেলে। ওটাই হবে। তিনি আবার জোরে বললেন, গিয়ে চেক করো। আমার হৃদয়ের ধুকধুকটা বেড়ে গেল। আমি দৌড়ে ঈশানের সেলের কাছে পৌঁছালাম। দরজায় পৌঁছে যা দেখলাম, আমার পায়ের তলায় জমিন সরে গেল। ও মানুষটি ঈশান ছিল না, ওই মেয়েটাই ছিল যে কাল কোণে সাজে এসেছিল। এখন সে ঈশানের কাপড় পরে বেহুশ পড়েছিল। আমার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই এএসপি সাহেবও সেখানে পৌঁছালেন।
দৃশ্য দেখে তিনি জোরে চিৎকার করতে লাগলেন, এটা কিসের ঘটনা? ঈশান কোথায়? আমি কিছু বলতে পারলাম না, আমার জিহ্বা যেন জমে গিয়েছিল। তিনি আরও রেগে বললেন, তোমার অবহেলায় পুরা জেলাকে ঝামেলায় ফেলে দিল। একজন মৃত্যুদণ্ড পেয়েছে, কয়েদি পালিয়ে গিয়েছে। আমি শকে চাপে গিয়েছিলাম, মাথা পুরো ঝিমঝিম করছিল। আমরা সবাই বুঝে গিয়েছিলাম ঈশান এক ধরনের কৌশল চালিয়েছিল, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। সে মেয়েটার বউয়ের পোশাক পরে পালিয়েছে, আর হয়তো ওই মেয়েটা ওকেই বাঁচানোর জন্যই এসব করছিল। কিছুক্ষণ পর মেয়েটা হুঁশে এলো। সে একদম শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তোমরা ঈশানের সঙ্গে অন্যায় করেছ। সে মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ছিল না। আমি রাগে বললাম, এটা তো আদালতই ঠিক করে দিয়েছে। মেয়েটা বলল, সময় সব প্রমাণ করে দিবে, সে নির্দোষ। এএসপি সাহেব কড়া কণ্ঠে আদেশ দিলেন, ঈশানকে তাড়াতাড়ি খুঁজে বের করো। যদি সে না পাওয়া যায় তাহলে ফলাফল খুবই বিপজ্জনক হবে। পুরো জেলে হইচই পড়ে গিয়েছিল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত অপরাধী সবাইকে ছলনা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। এএসপি সাহেব রেগে আগুনের মতো জ্বলে উঠছিলেন, আর আমার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। আমি ভাবতেই পারছিলাম না এত বড় ভুল আমার কাছ থেকে কি করে হলো। আমি সেই ছেলেটার উপর বিশ্বাস করেছিলাম, যে খুব চালাকিপনার সঙ্গে আমাদের চোখের সামনে থেকে পালিয়ে গিয়েছিল। এখন তার থেকে সত্য বের করা আর ঈশানকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়েছিল। সে কয়েক ঘন্টা আগেই পালিয়ে গিয়েছিল। আমি কড়াসুরে মেয়েটিকে বললাম, শুনো, এখন তোমাকে কিছু জরুরি প্রশ্ন করা হবে। যদি তুমি সত্য না বলো তাহলে ফলাফল ভালো হবে না। কিন্তু সে একদম শান্ত ছিল, যেন সে এটা আগেই জানত। সে বলল, আমি ঈশানের ব্যাপারে সব সত্য বলবো। আমি তার মুখ ভালো করে দেখলাম, ভয় ছিল না, কোনো অনুশোচনাও ছিল না, যেন সে নিজের প্রতিটি পদক্ষেপে পুরো বিশ্বাসী। আমি জিজ্ঞেস করলাম, সত্যি কি তোমরা একে অপরকে আগেই চিনতে? তোমরা কি পুরো নাটকটা সাজিয়েছিলে? সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমরা একে অপরকে আগেই চিনতাম। আমার ভিতরে রাগের ঢেউ উঠল, দৌড়ে চলে গেছে। কিন্তু তুমি এটা সব কেন করেছিলে? তুমি বিশেষত কেউ পড়াছিলে কেন? তোমরা দুজনেই আমাদের সবাইকে বোকা বানিয়েছ। ঈশান পালিয়ে গেছে, কিন্তু খেয়াল রাখো, আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব। সে আমার চোখের দিকে চোখ রেখে বলল, আপনি ভুল ভাবছেন, সে পালায়নি, সে ফিরে আসবে। আমি অবাক হয়ে গেলাম, তোমার এত বিশ্বাস কিভাবে? সে বলল, কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে। এখন সে আমার স্বামী, সে আমাকে ছেড়ে যাবে না। তার কণ্ঠে এমন বিশ্বাস ছিল যে এক মুহূর্তের জন্য আমার মনও দোলা খেড়েছিল। আমি কঠোর স্বরে জিজ্ঞেস করলাম, তোমার এত নিশ্চিত কেন? সে বললাম, তুমি যদি আমার পুরো গল্পটা শোনো তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যাবে। তখন তোমার জানতে হবে আসল দোষীকে। আর ঈশান যা করিস যা কারে করে টেক। আমি চুপ করে বসে রইলাম। ওই মেয়েটা এখনও পুরো দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিল, যেন কোনো বড় সত্যি লুকিয়ে রেখেছে। তারপর সে তার গল্প বলা শুরু করল। আমার নাম সোনিয়া, আর আমার বড় বোনের সোগাই হয়েছিল ঈশানের সঙ্গে। ঈশান ছোট থেকেই সাহসী আর দুঃসাহসী ছিল। সে কখনো কোনো কিছু থেকে পিছিয়ে পড়তো না। বাবাকে সে খুব পছন্দ করত। আর যখন আমার বড় বোনের সোগাই ঈশানের সঙ্গে হয়েছিল, তখন সে আমাদের বাড়ির হিস্সা হয়ে গেল। আমি চুপচাপ ওর কথা শুনে গেলাম। সোনিয়ার কণ্ঠে দুঃখ আর গর্ব দুটোই ছিল। আমাদের গ্রাম ছোট, শরদাপুর, কিন্তু ওখানের পরিবেশ একটু অদ্ভুত ছিল। এক রাত ঈশান আমার বোনের কাছে আসলো। ওই রাত বাবা বাড়িতে ছিলেন না, আর আমরা দুটো বোন একা ছিলাম। আমি রান্নাঘরে চা তৈরি করছিলাম, আর ঈশান আর বড় বোন অন্য ঘরে কথা বলছিল। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ দরজার কাছে জোরে জোরে আওয়াজ হতে লাগলো। আওয়াজ শুনে আমার কণ্ঠ কাঁপতে লাগলো। আমি জানালা থেকে বাইরে তাকালাম। দরজার সামনে 4 জন ছেলে দাঁড়িয়েছিল। তাদের মুখে রাগ আর দুর্ব্যবহার স্পষ্ট, সব স্পষ্ট দেখাচ্ছিল। তাদের একজন চেঁচিয়ে উঠল, আমরা জানি এখনই তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে, ওকে বাইরে পাঠাও। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল বাবা চলে আসবেন বা বড় কোনো ঝগড়া হবে। চিৎকার শুনে ঈশান তড়িঘড়ি বাইরে এলো। সে আমাকে ইশারা করল ভিতরে চলে যেতে। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান দিয়ে শুনতে লাগলাম। বাইরে ঈশান একা সেই ছেলেদের সামনে দাঁড়িয়েছিল। এক ছেলেটা তার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করল, কিন্তু ঈশান রেগে যায়নি। সে জানত সে একলা, আর বাড়িতে 2টা মেয়ে আছে। একটু হলেও ভুল কাজ থেকে বড় সমস্যা হতে পারত, তাই সে শান্ত থেকে বুঝদারিতে ওই ছেলেদের ফিরিয়ে দিতে বাধ্য করল। সেই রাত ঈশান অনেকক্ষণ বাড়ির দরজার কাছে বসে থাকল, যেন বাড়িটা রক্ষার দায়িত্ব নিচ্ছে। আমার চোখ ভিজে গেল। তখনই প্রথমবার মনে হলো ঈশান শুধু সাহসী না, বরং কারো সম্মান আর নিরাপত্তার জন্য দাঁড়ানোর মতো মানুষ। সোনিয়া গভীর শ্বাস নিয়ে বলল, কিন্তু এটা তো শুধু শুরু ছিল। তারপর যেন আমাদের জীবনে সমস্যা ঝড়ের মতো আছড়ে পড়ল। যখনই বাবা কাজের জন্য যেতেন, প্রতিদিনই ওই ছেলেরা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত। তারা আমাদের বিরক্ত করা শুরু করল। আমরা দরজা বন্ধ করে দিতাম, কিন্তু মন থেকে ভয় দূর হচ্ছিল না। তারপর এক রাত এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। গভীর রাতে হঠাৎ জানালার কাঁচ ভাঙা শব্দ হলো। কেউ জোরপূর্বক ঘরে ঢুকতে চাইছিল। ঠিক তখনই ঈশান বাড়িতে ফিরে এলো। সে নিজের চোখে দেখল যে এক যুবক জানালা ভাঙতে চাইছে, আর সে চুপ থাকতে পারল না। বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে ঝগড়া করল। লড়াইটা খুবই ভয়ঙ্কর ছিল। চিৎকার পুরো পাড়া মহল্লায় গুঞ্জরিত হচ্ছিল। আমার বড় দিদি তাদের থামাতে গিয়ে মাঝখানে এসে পড়ল, আর সেই ধাক্কাধাক্কিতে তার মৃত্যু হয়ে গেল ঈশানের হাতেই। এক ছেলে মারা গিয়েছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সেটা ছিল নিজের আর আমাদের বাড়ির সম্মান বাঁচানোর লড়াই। সোনিয়ার চোখে জল এসে পড়ল। আসল দোষ ছিল ওই গুন্ডাদের, কিন্তু শাস্তি পেল ঈশান। সোনিয়া চোখ মুছে বলল, আমরা যদি ধনী হইতাম, যদি আমাদের কথা শোনার কেউ থাকতো, তাহলে হয়তো এটা সব ঘটত না।
ম্যাডাম, এই দুনিয়ায় দুর্বলদের দ্রুত ন্যায় মেলে না। ঈশান কোনো নরম মনের মানুষের রক্ত করেনি, সে তো শুধু আমাদের সম্মান রক্ষা করছিল। তারপর সোনিয়া ধীরে ধীরে বলল, এসব ছিল ঈশানের মায়ের পরিকল্পনা। তিনি বলেছিলেন, আমি আমার নির্দোষ ছেলেটাকে ফাঁসি হতে দেব না। ও আমাকে সাহায্য চেয়েছিল, আর আমি নিজেকে এই পরিকল্পনার জন্য প্রস্তুত করে নিয়েছিলাম, যাতে ঈশান বাঁচতে পারে। এরপর সে বলল, ঈশানের মা ওকে দিল্লির এক বড় আইনজীবীর কাছে পাঠিয়েছিল। সেই আইনজীবী কোর্টে গিয়ে ঈশানের মামলাটা আবার খুলে দেওয়ার আবেদন করল। কোর্ট মামলাটা পুনরায় খোলার অনুমতি দিল। নতুন তদন্ত টিম গঠন করা হলো। তারা পুরো ঘটনাটা আবার যাচাই করল। সমস্ত প্রমাণ আর সাক্ষীর কথাগুলো আবার দেখা হলো। তখন সত্যটা সামনে এলো। তদন্তে প্রমাণিত হলো ঈশান নির্দোষ। আসল দোষীরা হচ্ছিল সেই ছেলেরা যাদের আমরা আগে থেকে চিনতাম। দরজা বন্ধ করে দিতাম, কিন্তু মন থেকে ভয় দূর হচ্ছিল না। তারপর এক রাত এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। গভীর রাতে হঠাৎ জানালার কাঁচ ভাঙা শব্দ হলো। কেউ জোরপূর্বক ঘরে ঢুকতে চাইছিল। ঠিক তখনই ঈশান বাড়িতে ফিরে এলো। সে নিজের চোখে দেখল যে এক যুবক জানালা ভাঙতে চাইছে, আর সে চুপ থাকতে পারল না। বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে ঝগড়া করল। লড়াইটা খুবই ভয়ঙ্কর ছিল। চিৎকার পুরো পাড়া মহল্লায় গুঞ্জরিত হচ্ছিল। আমার বড় দিদি তাদের থামাতে গিয়ে মাঝখানে এসে পড়ল, আর সেই ধাক্কাধাক্কিতে তার মৃত্যু হয়ে গেল ঈশানের হাতেই। এক ছেলে মারা গিয়েছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সেটা ছিল নিজের আর আমাদের বাড়ির সম্মান বাঁচানোর লড়াই। সোনিয়ার চোখে জল এসে পড়ল। আসল দোষ ছিল ওই গুন্ডাদের, কিন্তু শাস্তি পেল ঈশান। সোনিয়া চোখ মুছে বলল, আমরা যদি ধনী হইতাম, যদি আমাদের কথা শোনার কেউ থাকত, তাহলে হয়তো এটা সব ঘটত না। ম্যাডাম, এই দুনিয়ায় দুর্বলদের দ্রুত ন্যায় মেলে না। ঈশান কোনো নরম মনের মানুষের রক্ত করেনি, সে তো শুধু আমাদের সম্মান রক্ষা করছিল। তারপর সোনিয়া ধীরে ধীরে বলল, এসব ছিল ঈশানের মায়ের পরিকল্পনা। তিনি বলেছিলেন, আমি আমার নির্দোষ ছেলেটাকে ফাঁসি হতে দেব না। ও আমাকে সাহায্য চেয়েছিল, আর আমি নিজেকেই পরিকল্পনার জন্য প্রস্তুত করে নিয়েছিলাম, যাতে ঈশান বাঁচতে পারে। এরপর সে বলল, ঈশানের মা ওকে দিল্লির এক বড় আইনজীবীর কাছে পাঠিয়েছিল। সেই আইনজীবী কোর্টে গিয়ে ঈশানের মামলাটা আবার খুলে দেওয়ার আবেদন করল। কোর্ট মামলাটা পুনরায় খোলার অনুমতি দিল। নতুন তদন্ত টিম গঠন করা হলো। তারা পুরো ঘটনাটা আবার যাচাই করল। সমস্ত প্রমাণ আর সাক্ষীর কথাগুলো আবার দেখা হলো। তখন সত্যটা সামনে এলো। তদন্তে প্রমাণিত হলো ঈশান নির্দোষ। আসল দোষীরা হচ্ছিল সেই ছেলেরা যাদের আমরা আগে থেকে চিনতাম, পরেশান করত। তাদেরই শাস্তি দেওয়া হলো। আদালত বলল, ঈশান কোনো অপরাধ করেনি। সে তো ওই মেয়েদের ইজ্জত বাঁচাচ্ছিল। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, সে মুক্তি পেয়েছে। বন্ধুরা, এই গল্পটা শুধুমাত্র বিনোদন এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এতে দেখানো সব চরিত্র, জায়গা, ঘটনা এবং সংলাপ সম্পূর্ণ কাল্পনিক। এগুলোর কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে এটাকে শুধু একটা গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন। আমাদের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত নয়। যদি আপনাদের গল্পটি ভালো লাগে, হলে আমাদের চ্যানেল ব্ল্যাক ক্রাইম ফাইল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক দিতে ভুলিও না। ধন্যবাদ।